গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছ। আজকে আমরা 3 নম্বর ক্লাস শুরু করছি, ক্লাস 7-এর। আজকে আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে সরল না ব্যস্ত সমানুপাত খুঁজি। দেখো, চ্যাপ্টার সরল না ব্যস্ত সমানুপাত খুঁজি, অধ্যায় 1, পেজ নাম্বার হচ্ছে গিয়ে 6। 6 পাতা থেকে আমাদের শুরু হচ্ছে। দেখো, 6 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। আজকে অঙ্ক হচ্ছে, আমি প্রথমে বলে দিই সরল ব্যস্ত সমানুপাত কী জিনিস। তোমরা যদিও শিখে এসছো, শিখছে। দেখো, প্রথম অঙ্কটা যেটা উদাহরণে করে দেওয়া আছে, টিকিটের সংখ্যার দাম। এক্ষেত্রে তোমরা দেখো যে প্রথমে বলেছে টিকিটের সংখ্যা 4 এবং দাম 920 টাকা ছিল, তাহলে 3টে টিকিটের দাম কত হবে। এখানে দেখো আমরা সহজেই বুঝতে পারছি যে টিকিটের সংখ্যা যেহেতু কমে গেছে, দামটাও কমে যাবে অটোমেটিক্যালি। সো এটাই মেন খোঁজার জিনিস, যে আমরা যদি বুঝতে পারি, আপাত দৃষ্টিতে যদি আমাদের মনে হয় দেখে যে একটা কমে যাওয়ার জন্য অপরের দিকে যে সম্পর্কটা সেটাও কমে যাচ্ছে, বা একদিকটা বেড়ে যাওয়ার জন্য অপরের দিকের সম্পর্কটাও যদি বেড়ে যাচ্ছে, মানে একই রকম যদি হয় সম্পর্কটা, কমে গেলে কমে যায় বা বেড়ে গেলে বেড়ে যায়, এরকম সম্পর্ক যদি হয়, তাহলে সেটাকে আমরা সরল সম্পর্ক আছে বলে গণিতের ভাষায় মনে করি। আর দ্বিতীয় আরেক ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাত, সেটা কি জিনিস না, একদিকে মানে ধরো এই টিকিটের সংখ্যা সঙ্গে দাম, এটা যদি টিকিটের সংখ্যা যেমন দাম, টিকিটের সংখ্যাটা যেমন কমে গেছে, দাম যদি মনে হতো আপাত দৃষ্টিতে বেড়ে যায়, যেমন ওটা সাধারণত জন আর দিনের ক্ষেত্রে হয়, তো যদি একদিক কমে যায় তো অপর দিকটা যদি দেখে মনে হয় যে বেড়ে গেল, মানে কমে যায় বেড়ে যায়, উল্টো সম্পর্ক যদি হয়, অথবা একদিক বেড়ে যায় একদিক কমে যায় যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি এই সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। তো এরই কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো, সেই অঙ্কগুলোই আজকে আমরা করব। নিজে করো, 1.1, টোটাল 10টা অঙ্ক দেওয়া আছে। 10টা অঙ্কই আজকে আমরা এই লেকচার সিরিজে করব। আমি প্রথমেই বলে রাখি, প্রথমে কিছুটা রেকর্ড করেছিলাম, কিন্তু সাউন্ড প্রবলেমের জন্য সাউন্ড আসেনি, তার জন্য কিছুটা কেটে গেছিলো। সেই অঙ্কগুলিকে আমি আর করছি না, সেটা শুধু জাস্ট আবার দেখিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা আর বুঝিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা দেখো কী আছে, একটি চাকা 55 বার ঘুরে 70 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকাকে কতবার ঘুরতে হবে হিসাব করি। দেখো, চাকা ঘোরার সংখ্যাটা আমি লিখেছি 55, পথ কত মিটার পথ যায় 77 মিটার। এবার আমাকে যেটা চেয়েছে 98 মিটার পথ যেতে কত সময় লাগবে। দেখো, 98 মিটার কতবার চাকা ঘুরতে হবে, সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। এখানে দেখো 77 মিটার পথ যেতে কতবার চাকাটাকে ঘুরতে হচ্ছে, 55 বার, তো স্বাভাবিক 98 মিটার পথ যেতে বেশিবার ঘুরতে হবে। তার মানে কি, এদিকটাও বেড়েছে এদিকটাও বাড়বে বলে মনে হচ্ছে। কত বাড়বে সেটাই অঙ্কের হিসাব, কত বাড়বে সেটা জানি না, যদি মনে হয় বাড়বে তাহলেই সেটাই যথেষ্ট সম্পর্ক খোঁজার জন্য। তাহলে আমি ওটাই লিখে নিলাম, চাকা ঘোড়ার সঙ্গে অতিক্রান্ত পথ সরল সম্পর্কে আছে। দেখো, চাকা ঘোড়ার সঙ্গে, এবার এটা লিখে নিলাম। যেহেতু চাকা ঘোড়ার সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, প্রথমেই চাকা ঘোড়ার সংখ্যাটা লিখে নেব। তার সঙ্গে কি হয়, যদি সরল সম্পর্কে বলে তাহলে যেদিকের অন্য দিকের সম্পর্কটা নিচে বাই উপর করে লিখে নিতে হয়। তার মানে 98/77, আর যেটা বের করছি তার সঙ্গে যে সংখ্যাটা লেখা আছে সেটা গুণ আকারে লিখে দিতে হয়। এটাকে তুমি প্রথমেই দেখো, প্রথমেই লিখে নিলাম 55 গণিত 98/77। এবার কাটাকাটি করলাম, 5 11 55, 7 11 77, 7 14 98, 5 14 70, এবার গুণ করে দিলাম, টোটাল 70 বার চাকাটাকে ঘুরতে হবে। দেখো, 1 নম্বর অঙ্ক শেষ। এবার 2 নম্বর অঙ্কে আমরা চলে যাই। 2 নম্বর অঙ্কে কী আছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যাবে হিসাব করে দেখি। দেখো, দিন আর কতদিন শিখতে যায়, আমি সহজে শিখতে যাই পর্যন্ত লিখেছি। কতদিন সাঁতার শিখতে যায়, এক সপ্তাহে একবার যায়, তার মানে কি দিনে যদি লিখে নিই 7 দিনে একবার যায়। 364 দিন এখানে কতবার যাবে সেটা আমাকে বের করতে বলেছে। 364 দিন কতবার যাবে, দেখো এখানে সহজে আমরা বুঝতে পারছি যে দিন আর কতদিন সাঁতার শিখতে যায় দীপ্তার্ক, 7 দিনে একবার, তাহলে 364 দিন অবশ্যই একবারের থেকে বেশি যাবে। সেটাই তাহলে কি হলো, দিন আর শিখতে যাওয়ার সঙ্গে সরল সম্পর্ক আছে। আমি ওটা লিখলাম না, তোমরা লিখে নেবে, যেহেতু ভিডিওটা না হলে বড় হয়ে যাবে, সেই জন্য লিখছি না, আমি শুধু বলে দিলাম। সাঁতার, এবার ডাইরেক্ট উত্তরে লিখে দিলাম, উত্তরের লাইনটা, সাঁতার শিখতে যায় সমান যেটা বের করছি তার সঙ্গে যেটা আছে সেটা প্রথমে রেখে নিলাম, 1 গণিত, যেহেতু সরল সম্পর্ক আছে 364/7 হয়ে যাবে, 364/7 কেটে নিলাম 52। যদি এটা ব্যস্ত সম্পর্কে হতো তাহলে আমরা কী করতাম, 7/364 লিখতাম, যেহেতু এখানে ব্যস্ত সম্পর্কে নেই। দেখো, তোমাদের পরবর্তী অঙ্কতে আছে, সেখানে আমি আরও ভালো ডিটেলস করে বুঝিয়ে দেবো, বলে দেবো। দেখো, 7, প্রথমে 5 7 35, 1 থাকলো 14, 7 2 14, 52 বার হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেখো,
কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে, কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসেব করি। দেখো কাগজের সংখ্যা এখানে, কাগজ আর দিস্তা, কাগজ আর দিস্তা। দেখো 24টা কাগজ এক দিস্তা হয়, 120টা কাগজ কবিতার প্রয়োজন, তাহলে কত দিস্তা হবে, মানে কত দিস্তা কিনতে হবে সেটা হিসাব করতে বলেছে। দেখো 24টা কাগজে যদি এক দিস্তা হয় 120টা, মানে এটা বেড়েছে, অবশ্যই দিস্তার সংখ্যা বাড়বে, সহজেই বোঝা যাচ্ছে। এটা তোমরা লিখবে যে কাগজের সঙ্গে দিস্তা সরল সম্পর্ক আছে। এখানে আমরা উত্তরটা লিখে নিলাম, কবিতার দিস্তার সংখ্যা হবে সমান 1, মানে দিস্তার সঙ্গে যেটা আছে 1 গণিত কাগজ ঘরে যেটা আছে সেটা উল্টে লিখে নিলাম 120/24। দেখো 24 দিয়ে কেটে গেল 5 দিস্তা কাগজ কবিতাকে কিনতে হবে। চলো আমরা শুরু করি 4 নম্বর অঙ্ক। 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসেব করে দেখি। দেখো একদিকে ডিমের সংখ্যা, আর একদিকে দাম। ডিমের সংখ্যা কত, 1 ডজন, মানে তোমরা জানো যে 12টা ডিমের দাম কত বলে দিয়েছে এরা, 48 টাকা। 32টা ডিমের দাম কত বের করতে বলেছে। দেখো ডিমের সংখ্যার 12টা, তখন ছিল দাম কত 48 টাকা, এখন হয়েছে 32টা ডিমের সংখ্যা, বাড়বে অবশ্যই, দাম বাড়বে, তাহলে কি সরল সম্পর্কে, তাহলে ডাইরেক্ট লিখে দেবো অতএব ডিমের দাম। তোমরা মাঝে ওই কথাটা লিখবে সরল সম্পর্ক, কারণ তোমাদের লিখতে হবে, আমি বারে লিখছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। তাই প্রথমে কি করব, 48 যেটা বের করছি তার সঙ্গে যেটা আছে সেটা প্রথমে লিখে দেবো, তারপরে যদি সরল সম্পর্ক হয় তাহলে নিচে বাই উপরে করে দেবো। তার মানে এখানে কত, 32/12, 4 48, তার কত হলো 4 দুগুণে 8, এবার গুণ করে দিচ্ছি, 4 দুগুণে 8, 4 3 12, 128 টাকা। তোমরা দেখো উত্তর পেয়ে গেলে। 5 নম্বর অঙ্কে চলো। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ করা যাবে। দেখো কাজের সময় আর ঘন্টা, এই কাজের সময় আর এখানে হচ্ছে দিন। কাজের সময় কত, এখানে 5 ঘন্টা করে কাজ করছে প্রতিদিন, কত দিন লাগে 5 ঘন্টা কাজ করলে, 30 দিন। এখন এবার কাজ করবে প্রতিদিন 6 ঘন্টা করে, 6 ঘন্টা করে কাজ করলে কতক্ষণ লাগবে সেটা বের করতে বলেছে, কত দিন লাগবে। দেখো 5 ঘন্টা করে প্রতিদিন কাজ করছে, 30 দিন লাগছে, এবার 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কত দিন লাগবে, এখানে এককটা লিখে দাও ঘন্টা। কি মনে হচ্ছে তোমার দৃষ্টিতে, যে প্রত্যেক দিন 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন লাগে, এখন প্রত্যেক দিন কাজের পরিমাণটা বাড়িয়ে দিলাম 6 ঘন্টা করে, তাহলে দিন অবশ্যই কমে চলে আসবে, তাহলে দিন সংখ্যা কমে যাবে। তাহলে এখানে কি বলতে পারি আমরা, এখানে এটা লিখে নেব যে কাজের সময়ের সঙ্গে সময়ের সঙ্গে দিন ব্যস্ত সম্পর্ক আছে। লিখে নিলাম, তাহলে অতএব দিন। প্রথমে কি করব, ওর সঙ্গে যেটা আছে সেটা লিখে নেবো, এখানে 30 আছে, আর যেহেতু ব্যস্ত সম্পর্ক উপর বাই নিচে করে দেবো, মানে এখানে 5/6, দেখো উপরে 5 আছে নিচে 6 আছে, 5 6 30 সমান 25 দিন। দেখো তোমরা পেয়ে গেলে 25 দিন লাগবে, তাহলে কি হলো, দিনটা কমে গেল না, সেই জন্য ব্যস্ত সম্পর্ক। দেখো আমরা 6 নম্বর অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কে কী আছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5% মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত। তার মানে কি, এখানে সম্পত্তির অংশ আর মূল্য, তো আমরা এখানে অংশ লিখব আর মূল্য লিখব, অংশ আর মূল্য লিখে নিলাম। অংশ কি বলেছে, 5/7 বলে দিয়েছে, 5/7 মূল্য বলে দিয়েছে 2825 টাকা। এবার বলেছে 2/7 মূল্য কত,
দেখো এখানে কি হবে, তোমরা দেখতেই পাচ্ছ 5/7 মূল্য 1825 টাকা, 2/7 মূল্য কত, এটা কোনটা বড়, উপরেরটা বড়, 5/7 বড়, তার মানে কি এখানে কমেছে। তো পরিমাণ যদি কমে যায় তাহলে মূল্যও কমে যাবে, তাহলে সরল সম্পর্ক, অতএব মূল্য ডাইরেক্ট লিখে দিলাম। ওটা তোমরা লিখে নেবে মাঝের লাইনটা, যে সম্পত্তি অংশের সঙ্গে মূল্য সরল সম্পর্ক আছে। কোনটা প্রথমে লিখব, যেটা উপরে আছে 1825 গুণ দিয়ে দিলাম উপর, এক্ষেত্রে যেহেতু সরল সম্পর্ক তাহলে কী করবো, নিচে যেটা আছে সেটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। তার মানে কত হলো 2/7/5/7। তোমরা জানো এক্ষেত্রে যদি এরকম হয়, নিচের ভগ্নাংশ যদি নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে ওটা ভাগ আকারে যদি থাকে তাহলে আমাদের গুণ আকারে লিখতে গেলে ওটাকে উল্টে ভগ্নাংশটা লিখে দিতে হয়। তোমরা এটা আগের চ্যাপ্টারে বলেছি, ওটা শিখেছো। এবার এখানে আমরা ওটাই করবো। দেখো 2/7 গুণিত নিচে যে ভাগটা ছিল ওটাকে উল্টে লিখে নেব, 7/5 হয়ে গেল। দেখো উল্টে লিখে নিলাম। দেখো 7 কেটে গেল, এখানে 5 দিয়ে কেটে যাবে, এটা 5 দিয়ে কেটে দিই, 5×5=25, 3 থাকলো 32 হলো, 5×6=30, তাহলে কত হলো, 2 থাকলো 25 হলো, 5 হলো। দেখো তারপর গুণ করে দেবো, 5×2 = 10, 0, হাতে থেকে 1, 6×2 = 12, আর 1 13, 3 হাতে থেকে 1, 5×2 = 10, 10 রেখে 11, 1130 টাকা হয়ে গেল। মূল্য তাহলে কত হয়ে গেল, 1130 টাকা, উত্তর হয়ে গেল। এবার দেখো 7-এ চলে যাবো আমরা। 7-এর অঙ্কটা কী বলেছে, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলের আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসেব করে দেখি। দেখো 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে, 8 জন যদি বেড়ে যায় মানে এখানে কত হলো, 48 + 8, এই যদি সংখ্যা হয় মানে 56টা যদি সংখ্যা হয়ে যায় সৈন্যের, তাহলে কতদিন খাবার চলবে এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব সৈন্যের সংখ্যা, আর একদিকে লিখব সপ্তাহ। দেখো প্রথমে কত বলেছে, 48, 7 সপ্তাহ। এরপরে বলেছে 8 জন বেড়ে গেল, 56, কতদিন চলবে। দেখো সৈন্যের সংখ্যা 48 ছিল, কতদিন চলতো খাবার, 7 সপ্তাহ, 56 জন হয়ে গেছে, তাহলে কি বেশি জন খাবারটা বেশি খাবে, তাহলে কি হবে, দিনটা কমে চলে আসবে, মানে সপ্তাহ কমে চলে আসবে। তার মানে কি এটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সপ্তাহ কমে যাবে। তাহলে এখানে তোমরা লিখে নেবে সৈন্যের সংখ্যার সঙ্গে সপ্তাহ ব্যস্ত সম্পর্ক আছে, তাহলে ডাইরেক্ট লিখে দিচ্ছি, কতদিন চলবে সপ্তাহ সমান, প্রথমে যেটা আছে সেটা লিখে নেবো সপ্তাহের সঙ্গে 7 গুণ, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক 48/56 করে নেবো আমরা, উপর বাই নিচে। দেখো তোমরা পেয়ে গেলে 6 সপ্তাহ। ছয় সপ্তাহ চলবে। 8 নম্বরে চলে যাবো আমরা। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি। দেখো 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসেব করে দেখি। এখন জিনিসটা দেখো, এখানে কি নাবিকের সংখ্যা আর দিন, দেখো এখানে কি বলেছিল, 50 জন নাবিক যদি খেত তাহলে কতদিন চলতো, 50 জন নাবিক যদি খেত তাহলে খাবারটা চলতো কতদিন, আমার 16 দিন। কিন্তু এখানে সমস্যাটা কি হয়েছে, 10 দিন খাওয়ার পরে আরও চলে গেছে কজন, 10 জন যোগ দিয়েছে, তাহলে 10 দিন চলে গেছে, মানে এখানে আমি 10 দিন বিয়োগ করে দিলাম, তাহলে 50 জন যদি খাবার খেত তাহলে চলতো কদিন, 6 দিন।
এবার হয়েছে কি, এখানে 50 প্লাস 10 যোগ করে নেবো, 60 জন হয়ে গেল। সেই পরিমাণ খাবার আর কতদিন চলবে এটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 60 জনের আর কতদিন চলবে এটা হিসাব করে নেবো। দেখো খুব সহজ, নাবিকের সংখ্যা 50, চলতো 6 দিন। যদি ওইভাবেই 50 জনই থাকতো, 16 দিন টোটাল চলতো যদি 50 জনের খাবার, যেহেতু ওরা 10 দিন খেয়েছে মানে আর 6 দিন চলতো, কিন্তু এই সময় আরও 10 জন যোগ দিয়েছে, তার মানে এই সময় নাবিকের সংখ্যাটা কত হয়ে গেল, 60 হয়ে গেল। 50 প্লাস 10 60। এই যে পরিমাণ খাবারটা আছে এই খাবারটার 60 জনের কতদিন চলবে বের করতে হবে। তাহলে যেহেতু নাবিকের সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের সংখ্যা কমে যাবে, তার মানে কি এটা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয় তোমরা জানো যে দিন সমান 6 গণিত উপর বাই নিচে লিখে দেবো 50/60। দেখো কাটাকাটি করে নিলাম, 6 6 কেটে গেল, 0 0 প্রথমে কেটে দিয়েছ, তাহলে কত হলো না 5 দিন হলো, 5 দিন হয়ে গেল। দেখো 8 নম্বর অঙ্ক শেষ। 9 নম্বর চলে গেলাম। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসেব করে দেখি কত দিনে তারা বাড়ির সারানোর কাজটি শেষ করবে। একই জিনিস দেখো, জন আর দিনের সংখ্যা। দেখো 20 জন লোক তারা কত দিনে ঠিক করবে প্ল্যান করেছিল, 30 দিনে ঠিক করে দেবে প্ল্যান করেছিল, কিন্তু কী হয়েছে 6 দিন পরে তাদের 8 জন লোক অসুস্থ হয়ে গেছে। মানে 6 দিন যদি তারা বাদ দেয় তাহলে এই হিসাব অনুযায়ী তাদের আর কত দিনে শেষ করে দেওয়ার কথা 20টা লোকে, 24 দিনে। কিন্তু লোক সংখ্যাটাও 8 জন কমে গেছে, তাহলে এবার তারা কত দিনে শেষ করবে, 12 জন হয়ে গেছে, কত দিনে শেষ করবে দেখি হিসাব করে। দেখো জন 20 জন ছিল, 24 দিনে শেষ করে দিত কাজটা, কিন্তু লোক যেহেতু 12 জন হয়ে গেছে তার মানে লোকের সংখ্যা কমে গেছে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে দিনের সংখ্যাটা বেড়ে যাবে আর 24 দিনে শেষ করতে পারবে না, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে তোমরা ওই লাইনটা লিখবে, আমি ডাইরেক্ট লিখছি দিন সমান কত হলো, যেটা উপরে থাকে সেটা প্রথম লিখে দিতে হয় 24 গণিত, যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক তাহলে কী হবে 20/12, তার মানে 12 2 গুণে 24, তাহলে কত হয়ে গেল 40, তাহলে 40 দিন লাগবে। তাহলে দিন কত দিন লাগবে, 40 দিন লাগবে। দেখো খুব সহজে হয়ে গেল 9 নম্বর অঙ্কটা। এবার আমরা শুরু করে দেবো কত, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক চলে যায়। 10 নম্বর অঙ্কে কী আছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করে দেখি। দেখো এখানে 3টে সম্পর্ক দিয়েছি, 3টে আমরা পরপর লিখে নেব। 25 জন, দিন আর বিঘা, জন দিন আর বিঘা মানে জমির পরিমাণ, বিঘায় লিখলাম। দেখো প্রথমে কি বলেছে, 25 জন 12 দিন 15 বিঘা জমি চাষ করে। এরপরে বলে দিয়েছে 30 জন কৃষক 16 দিন কত বিঘা জমি চাষ করবে হিসাব করে দেখি। দেখো এখানে পরপর লিখে নেব। প্রথমে কিনা যে কোনো একটা করে আমরা ধরবো, জন আর দিন আর বিঘা বার করতে বলেছে, বিঘার সঙ্গে যে কোনো প্রথমে একটা করে ধরবো আর একটা মনে করবো যে নেই, আমরা আউট, যার জন্য কি করবো যেটাকে চেপে রেখে দেবো। দেখো আমি প্রথমে জন আর বিঘার সঙ্গে সম্পর্কটা ধরলাম, মনে করলাম যে দিন নেই, দিনটাকে চেপে দিলাম পেনে ঢাকনা দিয়ে আমি। এখন জন 25 জন আর বিঘা হচ্ছে 15, তারপরে কি হয়েছে না 30 জন চলে এসছে, তাহলে বিঘা কি জমির পরিমাণ অবশ্যই বেড়ে যাবে, 30 জনে চাষ বেশি করবে। তাহলে প্রথমে এটা আমি লিখে নেব যে জনের সঙ্গে মানে কৃষকের সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্ক আছে। আরেকটা কি আছে দিন। এবার দেখো জনটাকে আমরা ঢেকে নেবো, মনে করবো জনটা নেই, তা দিন 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 16 দিনে কী করবে, অবভিয়াসলি বেশি চাষ করবে, অবশ্যই 16 দিনে বেশি চাষ করবে, তাহলে এখানে লিখে দেবো আমরা
দিনের সঙ্গে জমির চাষের পরিমাণ সরল সম্পর্ক আছে। তাহলে এবার আমরা লিখব জমির পরিমাণ, জমি চাষের পরিমাণ। জমি চাষের পরিমাণ কী হবে দেখো, প্রথমে আমরা লিখে নেব যেটা জিজ্ঞাসা চিহ্নের উপরে আছে সেটা, মানে 15। তারপরে কি করব, একটা একটা করে লিখতে থাকবো। দেখো দিনটা যদি আমি প্রথমে লিখি তাহলে দিনের সঙ্গে জমির পরিমাণ কিসে আছে, সরল সম্পর্ক আছে, মানে কি হয়ে যাবে 16/12। যেহেতু সরল সম্পর্ক মানে নিচে উপর হবে। এবার ধরো জনের সঙ্গে সম্পর্কটা লিখব, জন আর বিঘা, এটাও সরল সম্পর্ক আছে, তাহলে আবার 30/25 লিখব যেহেতু সরল সম্পর্ক আছে। এবার কাটাকাটি করব, দেখো 3 দিয়ে কাটলাম, 3 × 5 = 15, 3 × 4 = 12, দেখো 5 × 5 = 25, 5 × 6 = 30, 4 × 4 = 16, দেখো 4 × 6 কত হয়ে গেল 24 বিঘা। দেখো উত্তর হয়ে গেল। এই চ্যাপ্টার আমাদের অঙ্ক শেষ। 10টা অঙ্ক ছিল, নিজে করোতে 10টা অঙ্ক শেষ হয়ে গেল। আশা করছি আমি বোঝাতে পেরেছি, আর তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থাকবে, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও ভিডিওগুলো, যাতে কারোর কোনো পড়াশোনার ঘাটতি না থাকে। আর তোমরা যারা নতুন চ্যানেলে যোগ দিচ্ছ তারা সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো। থ্যাংক ইউ।